আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে গতকাল ক্লাসে যা করেছিলাম তার পর থেকে শুরু করব। এইটির দুই। ভূমির সাথে আলফা কোণের নত একটি মসৃণ সমতল। আলফা কোণের নত একটি মসৃণ সমতল বরাবর উপর থেকে ক্রিয়ারত বল P1। এই বরাবর বল হচ্ছে P1 এবং P2 মানের আনুভূমিক বল একটি বস্তুকে তলের উপর সাম্যাবস্থায় রাখে। P2 মানের একটি আনুভূমিক বল, এদিকে একটা বল আছে P2, ঠিক আছে। দেখো ভূমির সাথে আলফা কোণে নত একটি মসৃণ সমতল, একটি মসৃণ সমতল বরাবর উপরের দিকে ক্রিয়ারত, উপরের দিকে হেলানো তল বরাবর, তাই না, হেলানো তল বরাবর উপর দিকে ক্রিয়ারত বল P1 এবং P2 মানে একটা আনুভূমিক বল, মানে ভূমির সমান্তরাল বরাবর, তাই না। P2 মানের একটা আনুভূমিক বল একটি বস্তুকে তলের উপর, একটা বস্তুকে মনে করে এই জায়গায় একটা বস্তু রাখছে, ঠিক আছে। এই জায়গায় একটা বস্তু রাখলে কিন্তু গড়াইয়া পড়ে যাবে, হেলানো তল তো, এটা গড়াইয়া পড়ে যাবে। এই জন্য যদি পড়ে না যায়, এই জন্য উপর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে P1, ঠিক আছে। এবং এবং আনুভূমিক বরাবর, এই যে এই ভূমির সমান্তরাল বরাবর আরেকটা বল P2 অ্যাপ্লাই করছে, এটা পড়ে যাতে না যায়, ঠিক আছে। স্বাভাবিক মানে এখানে রাখলে বলটা, এই যে ওজনটা, এই যে নিচে পড়ে যাবে, তাই না। এই জন্য উপর দিকে একটা বল অ্যাপ্লাই করছে P1, ভূমির সমান্তরাল বরাবর বল P2, দুইটা বল অ্যাপ্লাই করে এটাকে সাম্যাবস্থা রাখছে। সাম্য মানে কি, এটা এখানে পড়ে যাবে না, স্থির থাকবে। আর ওজনটা যে এই জায়গায় রাখছে, ওজনটা সবসময় নিচের দিকে কাজ করবে, তাই না। আর যেই জায়গায় ওজনটা রাখে সেখানে একটা প্রতিক্রিয়া বল আছে, তাই না। প্রতিক্রিয়া বল সবসময় এই তলের উপর লম্ব হবে, হেলানো তলের উপর লম্ব, ঠিক আছে। সাম্যাবস্থায় আছে P1 এবং আচ্ছা P1 P2 এবং পি আলফা এর প্রত্যেকটি মান অর্ধেক আছে, ওইটা পরে, তাই না। এটা আমরা আগে করি, যেটুকু বলছে এটুকু করি আমরা আগে। মনে করি মনে করি ভূমির সাথে আলফা কোণের নত হেলানো তলের হেলানো হেলানো তলের উপর ডাব্লিউ ওজনের, মনে করি ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তলের উপর ডাব্লিউ ওজনের বস্তুটিকে, তাই না, ডাব্লিউ ওজনের বস্তুটিকে ডাব্লিউ ওজনের বস্তুটিকে
হেলানো তল বরাবর বল P1 এবং আনুভূমিক বরাবর বল P2 এর সাহায্যে আনুভূমিক বল P2 এর সাহায্যে বস্তুটিকে হেলানো তলের উপর মানে সাম্যাবস্থা, তাই না, পড়ে যাবে না, তাই না। মনে করি ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তলের উপর ডাব্লিউ ওজনের বস্তুটিকে হেলানো তল বরাবর বল P1 এবং আনুভূমিক বরাবর বল P2 এর সাহায্যে বস্তুটিকে হেলানো তলের উপর স্থির রাখছে, এই জায়গায় স্থির আছে, ঠিক আছে। দড়ি হেলানো তলের উপর বস্তুর প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে। এখন বস্তুর ওজন W, তাই না। বস্তুর ওজন W তল বরাবর বল P1 এবং আনুভূমিক বরাবর বল P2 এবং চাপ R, তাই না। এক বিন্দুতে ক্রিয়াশীল হয়ে কি বলছে এখানে, দড়ি হেলানো তলের উপর বস্তুর প্রতিক্রিয়া বল আর, বললাম। এখন বস্তুর ওজন W, ঠিক আছে। বস্তুর ওজন W, তল বরাবর বল P1 আর আনুভূমিক বরাবর বল হচ্ছে P2 এবং চাপ R, তাই না। একদম যে ক্রিয়াশীল হয়ে সাম্যাবস্থা আছে, এই জায়গায় স্থির আছে, বস্তুটাকে স্থির রাখছে যাতে পড়ে না যায়, তাই না। এখন এখানে বল কিন্তু আমাদের 4টা। সাম্যাবস্থা থাকলে বল যদি 3টা থাকে আমি লাভের সূত্রে অ্যাপ্লাই করতে পারি বা অন্যভাবে করতে পারি, তাই না। এখানে বল যেহেতু 4টা আছে, অতএব লাভের সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না, 4টা দিয়ে করা যায় না। লাভের সূত্র সবসময় 3টা বল 3 দিয়ে কাজ করে সাম্যাবস্থা থাকলে লাভের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে না, ঠিক আছে। এখন P1 বরাবর এখন এই বরাবর বল বিশ্লেষণ করব, ঠিক আছে, তাই না। ওই যে এক্স, তাই না, এক্স একটা হচ্ছে
আনুভূমিক বরাবর আর হচ্ছে লম্ব বরাবর, তাই না? যেহেতু সাম্য অবস্থায় আছে অতএব আর cos থিটা মানে আর cos থিটার মানটা হবে 0 বাম দিকে, ঠিক আছে? সাম্য অবস্থায় আছে আর cos থিটার মানটা হবে 0। x না ধরে আমি 0 লেখা দিচ্ছি, x মানে আর cos থিটা, ঠিক আছে? আগে কিন্তু সবগুলো করে আসছি। সাম্য অবস্থা থাকার কারণে আমরা এখানে কি লিখবো? 0 লিখবো। তাহলে কত হবে? p1 cos 0 ডিগ্রি, তাই না? এই যে p1 cos 0, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হবে আলফা, এই কোণটা হবে 90 ডিগ্রি বিয়োগ অফ আলফা, এই কোণটা, ঠিক আছে? আর এগুলো তো দেখতে আছে যে 90 ডিগ্রি, প্রতিক্রিয়া বল সবসময় লম্ব, অর্থাৎ এইটাও 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি। তো এখন p1 cos 0 ডিগ্রি, তাই না? তারপর হচ্ছে কত? আর cos 90, আমি এই বরাবর বল বিশ্লেষণ করছি, তাই না? আমি এখান থেকে আগাচ্ছি, তাই না? p1 বল এটার সাথে 0 ডিগ্রি কোণ করছে, তারপরে আর বল এই রেখার সাথে কত কোণ করছে? 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, তাই না? যোগ এটা হচ্ছে তারপরে কত? w বল কত কোণ করছে? এখানে 90, এটাও 90, তাই না? 90 তো না, এখানে কত? 90 ডিগ্রি, তাই না? এই এত আর এখানে হচ্ছে 90, এটা হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ অফ আলফা, তাহলে কত গুণ করবে? 180 যোগ এত, তাহলে কত হবে? cos 90 ডিগ্রি বিয়োগ আলফা হবে, এটা হবে না? 180 ডিগ্রি এইটুকু এক সরল কোণ, তাই না? যোগ এইটুকু মানে এই যে এইটুকু 180 সাথে 90 যোগ করলে, ও না বুঝেছো তো, 180 যোগ আরো বেশি হবে, 180 যোগ কত? 270 ডিগ্রি বিয়োগ অফ আলফা, তাই না? 270 ডিগ্রি বিয়োগ অফ আলফা, 270 মানে 180 আর হচ্ছে 90, 270 বিয়োগ অফ আলফা, এইটুকু। তাহলে যোগ আরেকটা বলা আছে p2, এটা কত হবে? 360 ডিগ্রি বিয়োগ অফ আলফা, ঠিক আছে? এই বল 0 ডিগ্রি কোণ করছে, আর বল এটার সাথে 90 ডিগ্রি, তারপরে হচ্ছে ডাব্লিউ বল ওজনটা কত? 190, 180 আর যোগ এইটুকু, 180 সাথে 90 যোগ করে 270 আর হচ্ছে আলফা, তারপরে এই যে আবার কত? এই যে p2 বল, মানে এখান থেকে হিসাব করতে হবে, এই জায়গাতে হিসাব করতে হবে না? সম্পূর্ণ হচ্ছে 380 ডিগ্রি, 380 দিকে এই যে আলফা বাদ দিলে আমাদের এইটুকু পাওয়া যাবে, 380 ডিগ্রি থেকে আলফা বাদ দিচ্ছি না, 360, তাই না? cos 0 মান হচ্ছে 1, তাই না? cos 90 এর মান কত? sin 90 এর মান 1, cos 90 এর মান হচ্ছে 0, তাহলে কত হবে? cos 270 ডিগ্রি বিয়োগ অফ আলফা কার ঘরে আছে? cos 270 ডিগ্রি বিয়োগ অফ আলফা আছে কার ঘরে? এটা 10 এর ঘরে আছে, তাই না? তাহলে মাইনাস চিহ্ন হবে, মাইনাস w cos sin আলফা, তাই না? যোগ p2 60 ডিগ্রি বিয়োগ অফ আলফা, এটা তো cos আছে তো, তাহলে কত হবে? p2 নিজের ঘরে আছে, ঠিক আছে? যে এইটা হয়, এই তো। অতএব w sin alpha is equal to p1 p2 cos alpha। দেখো বুঝছো নাকি? আবারও বলি আমি, দেখো যে p1 বল যেই একটা এটাকে আমি মানে আনুভূমিক রেখা ধরছি, তাই না? আমি যে কোনো একটা বলকে ধরে শুরু করতে পারবো, কিন্তু যেখান থেকে শুরু করবো সেখান থেকে কোন গণে গণে আসতে হবে। এই p1 বল
এই আমি কিন্তু ওই যে P1 বরাবর, এই যে P1 বরাবর বল বিশ্লেষণ করছি, ঠিক আছে? তাহলে P1 এই রেখার সাথে কত কোণ করছে? 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তারপরে আর দিচ্ছে কত? 90 ডিগ্রি, চাপ চাপ সবসময় লম্ব, এই যে আর cos 90 ডিগ্রি। তারপরে ডাব্লিউ, এই যে ডাব্লিউ কত? এই যে 180 ডিগ্রি যোগ এইটুকু 270 ডিগ্রি বিয়োগ অফ আলফা, তাই না? তারপরে আবার কত? P2 সবটুকু হচ্ছে 360 ডিগ্রি, আলফা বাদ দিলে এই যে P2টা পাওয়া যাবে। আমি কিন্তু এখান থেকে হিসাব গণা শুরু করছি, ঠিক আছে? তো এইটা সরল করার পরে cos 0 sin cos 0 মান হচ্ছে 1, cos 90 মান হচ্ছে 0, আর cos 90 গুণিতক বিজোড় সংখ্যা, তাই না? এই জন্য cos sin হবে। আর আছে কিন্তু কার ঘরে? 3 নাম্বার ঘরে আছে, তাই না? 10-এর ঘরে আছে, এই জন্য চিহ্নটা হবে মাইনাস। আর cos 360 ডিগ্রি বিয়োগক আলফা, এটা কার ঘরে আছে? 4 নাম্বার ঘরে, cos-এর ঘরে, অতএব চিহ্ন হবে প্লাস। আর যেহেতু 90-এর গুণিতক জোড় সংখ্যা, তাই না? অতএব cos cosই থাকবে। অতএব এত ইকুয়াল টু আমরা P1 এটা লিখে রাখছি। এই গেল একটা। তারপরে বলছি কি আবার, এই এক এক কথা। তারপরে প্রশ্নে বলা আছে পরে, P1 P2 এবং আলফা এর প্রত্যেকটির মান অর্ধেক হলে, P1-কে অর্ধেক করলে, P2-কে অর্ধেক করলে, আলফাকে অর্ধেক করলে, ঠিক আছে? অর্ধেক হলে বস্তুটি তলের উপর সাম্যাবস্থা থাকে। যদি বলছে যে এগুলো যদি অর্ধেক করে ফেলি, তাহলেও বলছে যে বস্তুটি এই তলের উপর স্থির থাকবে, সাম্যাবস্থায় আছে, তাই না? P1, আচ্ছা, তাহলে প্রমাণ করতে বলছি কি? প্রমাণ করে যে P1:P2 = 2 cos স্কয়ার আলফা বাই 4, এটা প্রমাণ করতে বলছে, তাই না? আমরা আর করবো না, এটা কি করবো আমরা? অনুরূপে একই একই কথাবার্তা সব, তাই না? অনুরূপে শুধু কেবল বলের চেঞ্জ আর আলফা কোণের চেঞ্জ, তাই না? এখন কি করবো? অনুরূপে P1 ও P2-কে, P1 P2 অনুরূপে বল P1 ও P2-কে P2 অর্ধেক করলে, তাই না? এই যে বল P1 P2 এবং কোণ আলফাকে অর্ধেক করলে বস্তুটি তলের উপর সাম্যাবস্থা থাকবে, না? তলের উপর সাম্যাবস্থা থাকে, ঠিক আছে? আমরা কত যাবো না, তাহলে কি করবো আমরা? তাহলে অতএব কি পাবো? যে W sin alpha by 2 = P1/2 P2/2 cos, ঠিক আছে? শুধু কেবল এটা আলফার জায়গায় α/2 ভরাইছি, P1 এবং P2 জায়গায় আমরা অর্ধেক করছি, ঠিক আছে? α/2 অর্ধেক করতে বলছে না, অতএব আমরা এগুলা অর্ধেক করলাম। আমাকে বের করতে বলছে অনুপাত, এটা কিন্তু P1, তাই না? 1/2 করবো, কত হবে? W sin alpha by 2 এত ইকুয়াল টু কত? এত ইকুয়াল টু P1 P2 cos আলফা, তাই না? ডিভাইডেড বাই, এখানে যদি আমি হাফটা যদি কমন নিয়ে আসি, তাই না? P1 প্লাস P2 cos আলফা বাই 2, এই কাজটা আমরা করলাম, তাই না? W কাটা,
টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু সাইন আলফা বাই 2 এত ইকুয়াল টু কত? 2 p1 p2 cos আলফা বাই 2 cos আলফা, তাই না? আর কত? p1 প্লাস p2 cos আলফা বাই 2, ঠিক আছে? এই যে সাইন থিটার মান 2 sin a cos a, sin a 2 sin a, তাই না? sin 2 আছে সূত্রটা কত? sin 2 আছে sin a বাই 2 sin a cos a, তাহলে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে না? আমরা জানি যে sin 2 আছে ইকুয়াল টু 2 sin a cos a, তাই না? sin 2 আছে মানে কত? 2 sin a cos a, অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে। তো এখানে যা আছে তার অ্যাঙ্গেল অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? সূত্রের 2 এই দিয়ে কাটা, এটা এই কাটা যায় না? কাটা যায়, তাহলে কত থাকে? p1 প্লাস p2 cos আলফা বাই 2 cos আলফা বাই 2 এত ইকুয়াল টু কত? p1 প্লাস p2 cos আলফা। আমরা এটাকে বর্গগুণন করে নিলাম। p1 কমন গেলে 1, ওদিকেই নিয়ে যাবে, ওদিকে নিয়ে গেলে সুবিধা আমাদের। p1 কমন গেলে 1 বিয়োগ cos আলফা বাই 2 ইকুয়াল টু p2 কমন গেলে cos আলফা বিয়োগ cos আলফা বাই 2, ঠিক আছে না? p1, এই যে p1 1 থাকে, তাই না? এখানে p1 এর সাথে cos আলফা বাই 2 গুণ আছে, ওইটা আমরা ওদিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল। p2 কমন নিলাম, ঠিক আছে? এই যে cos আলফা এখানে কত হবে? এখানে এই যে cos স্কয়ার আলফা বাই 2, cos স্কয়ার আলফা বাই 2, এই যে, ঠিক আছে? cos স্কয়ার আলফা বাই 2 p1 1 বিয়োগ cos আলফা বাই 2 p2 2 cos স্কয়ার আলফা বাই 2 বিয়োগ 1 বিয়োগ cos স্কয়ার আলফা বাই 2, এই যে cos twice আলফা, তাই না? 2 cos স্কয়ার আলফা বাই 2 বিয়োগ 1, এই যে সূত্র cos twice আলফা সূত্র এইটুকু। cos twice আলফা মানে কত? 2 cos স্কয়ার আলফা বিয়োগ 1, সেটা, ঠিক আছে? নাকি ভুল লিখলাম? লিখেছি আমি, দেখো। cos 2ic ইকুয়াল টু কত? cos স্কয়ার a বিয়োগ sin স্কয়ার a ইকুয়াল টু কত? 2 cos স্কয়ার a বিয়োগ 1 অথবা 1 বিয়োগ 2, এটা হচ্ছে আমাদের মূল সূত্রটা, তাই না? তাহলে কি লিখছি? এই যে cos আলফা ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা, এই যে, ঠিক আছে? 2 cos স্কয়ার আলফা বিয়োগ 1, এই যে p1 1 বিয়োগ cos আলফা বাই 2 p2 কত থাকবে এখানে? cos স্কয়ার আলফা বাই 2 বিয়োগ 1, তাই না? ঠিক আছে? এই তো মাত্র কি প্রমাণ করতে বলছে? বিয়োগ cos আলফা বাই 2 ইকুয়াল টু কত? p2, আমি যদি মাইনাস কমন নেই, 1 বিয়োগ cos আলফা বাই 2 1 প্লাস cos আলফা বাই 2, ঠিক আছে? ইকুয়াল টু, এটা কাটা যায়, তাই না? মাইনাসটা কাটা যায়, তো p1 ইজ ইকুয়াল টু মাইনাস p2 1 প্লাস cos আলফা বাই 2, ঠিক আছে? এটা হয়।
মাইনাসটা হিসাব করলে এখানে মাইনাসের কোথাও ভুল করলাম নাকি? ঠিকই তো আছে এখানে। এটা এটা সমান সমান লেখা যায় cos স্কয়ার আলফা, তাই না? 2 cos স্কয়ার আলফা আমাদের প্রমাণ করতে বলছে। আমাদের একটু ভুল হয়েছে এই জায়গায়। আমি তো মনে করো এই যে পি ওয়ানটা ওইদিকে নিয়ে গেছে, তাই না? আর পি টু কিন্তু ওইদিকেই আছে না, পি ওয়ানটা পি টুটা আবার এদিকে নিয়ে আসে, তাহলে এইটা হবে মাইনাস, তাই না? এইটা হবে মাইনাস, এইটা হবে প্লাস, ঠিক আছে? তাহলে cos স্কয়ার আলফা বাই 2 প্লাস, আর এইটার সূত্র হচ্ছে এইটার সূত্র হচ্ছে, এটা ঠিক আছে কিন্তু এখন তো মাইনাস চিহ্ন দেওয়া লাগে, এটা মাইনাস চিহ্ন দিলাম এই জায়গায়, এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে রাখলাম, ঠিক আছে? এই যে মাইনাসটা রেখে দিচ্ছি cos, এই যে আমার এই যে এটা, ঠিক আছে? তাহলে তাহলে কত হয় এখন? এইটা 2 cos স্কয়ার, এটা মাইনাস, আর এই যে 1 হয়ে যাবে প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা হবে মাইনাস, ঠিক আছে? এই যে এটা হবে প্লাস, তাই না? তারপর দেখো এখানে মাইনাসটা হবে না, 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার আলফা বাই 2, ঠিক আছে? ঠিক আছে না? তো 1 মাইনাস cos স্কয়ার আলফা বাই 2, ঠিক আছে? 1 মাইনাস cos স্কয়ার আলফা বাই 2, তাহলে সূত্র যদি আমি লিখি না, সূত্র যদি লিখলে কত হবে? এ প্লাস ও বি এ মাইনাস ও বি, এ প্লাস বি এ মাইনাস ও বি, তাই না? মাইনাসটা কাটা যাবে, থাকবে শুধু প্লাসটা, তাই না? এটা মাইনাস 2 cos স্কয়ার আলফা 2 cos স্কয়ার আলফা বাই 4, মাইনাস চিহ্ন হবে না, ঠিক আছে? আলফা বাই 4 আমাদের প্রমাণ করতে বলছে, এটা হয়ে গেছে এখন। আমাদের প্রমাণ করতে বলছে P1 অনুপাত P2 এত ইকুয়াল টু কত? 2 cos স্কয়ার আলফা বাই 4, এটা 4, বুঝতে পারছো? 4 এটা প্রমাণ করতে বলছে। দেখাও যে P1 P2 ইকুয়াল টু কত? 2 cos স্কয়ার আলফা বাই 2। রম্বস আকারের একটি সুষম পাতের একটি বাহু বহু সমান্তরাল এবং একটি কোণ 120 ডিগ্রি, রম্বসের কেন্দ্র থেকে কর্ণ বরাবর এবং পি এবং কিউ মানের দুইটি বল ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে।
বলছি দেখো, রম্বস আকারে একটা সুষম পাত, এটা একটা পাত, ঠিক আছে, লোহার পাত, তাই না? সুষম পাতের একটি বাহু ভূমির সমান্তরাল, একটা বাহু হচ্ছে ভূমির সমান্তরাল এবি, এবং একটি কোণ 120 ডিগ্রি। একটা কোণ দেওয়া আছে কত, 120 ডিগ্রি দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর, কেন্দ্র থেকে কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর, এই কর্ণ এবং এই কর্ণ বরাবর পি এবং কিউ মানের দুইটি বল ক্রিয়া করে, পি এবং কিউ মানের দুইটা বল ক্রিয়া করে একে খারাপভাবে স্থির রাখে, তাই না, যাতে পড়ে না যায়। এটা ওজন এই জায়গায় এটা পড়ে যাওয়ার কথা, তাই না, ওজনটা, ঠিক আছে। রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি এবং কিউ মানের দুইটি বল ক্রিয়া করে একে খারাপভাবে স্থির রাখে, তাই না, যাতে পড়ে না যায়, ঠিক আছে, স্থির রাখছে। তো প্রমাণ করতে বলছে এত ইকুয়াল টু এত। মনে করি মনে করি মনে করি এবিসিডি রম্বসের কর্ণ ওডি এবং ওসি বরাবর কিউ বল ক্রিয়া করে পাতটিকে স্থির রাখে, তাই না, স্থির রাখে, তাই না। বল লম্ব ত্রিভুজের বিপরীত সূত্র হতো, তাই না। ওপি বাই ওপি বাই, এই যে আমাদের কোনটা লাগবে বুঝতে পারছো, ওপি বাই ওসি, যে ওডি বাই, এই যে ওডি বাই কিউ বল ডিভাইড বাই যে বাহুর উপর লম্ব, ঠিক আছে, এই যে পি বাই ওসি আর কিউ বাই ওডি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ওসি বাই ওডি। এখন আমাদের এই কোণগুলি লাগবে, এই কোণটা হয়েছে কত, এটা 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না। এটা হচ্ছে সমান্তরাল রেখা, এটা যদি 160 ডিগ্রি হয় এই কোণটা হবে 120 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি, তাই না, এক সরল কোণ 180 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120 দেওয়া আছে, এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তাই এইটা হচ্ছে সমান্তরাল রেখা, এটা হচ্ছে তাদের ছেদক রেখা, সমান্তরাল রেখার ছেদক রেখার অনুরূপ কোণ সমান এবং মানে একান্তর কোণ সমান, তাই না। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটা 60 ডিগ্রি যদি হয়, তাই না, পুরো কোণটা 60 ডিগ্রি, তাহলে তাহলে এইটাও হবে 120 ডিগ্রি। তো এখানে যদি 60 ডিগ্রি হয়, তাইলে এই এই একটা কোণ হবে কত, 30 ডিগ্রি করে, তাই না, 30 ডিগ্রি। আমরা এই সম্পূর্ণটুকু 60 ডিগ্রি, অর্ধেক হবে 30 ডিগ্রি।
আচ্ছা এখানে কত হয় দেখো তো, এটা ওসি বাই ওডি, ওসি বাই ওডি, তাই না? টেন থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা ইজ ইকুয়াল টু, এটা হবে 60 ডিগ্রি। টেন থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি। দেখো 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, কোণের বিপরীত বাহু লম্ব। 10 60 ইজ ইকুয়াল টু কত, 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, লম্ব, এই যে লম্ব বাই ভূমি, এই যে ভূমি, ঠিক আছে, ঠিক আছে না? এই যে 10 30 ডিগ্রি 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, মানে 10 থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই যে লম্বটা কত, এই যে ওসি আর ভূমি হচ্ছে ওডি, এটা মানে হচ্ছে 10 60। কত, পি ইজ ইকুয়াল টু কিউ, আর 10 60 মান কত, √3। অতএব পি স্কোয়ার কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? প্রমাণ করতে বলছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 কিউ স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলছে, এইটাই। তারপর হচ্ছে কি, ঝামেলা। কি বলছে দেখো, এবি এবং এসি মসৃণ তলদ্বয়, এবি এবং এসি মসৃণ তলদ্বয় আনুভূমিকের আনুভূমিক তলের সাথে আলফা এবং বিটা কোণে হেলানো আছে। আলফা কোণ আর হচ্ছে বিটা কোণ, আলফা এবং বিটা কোণে হেলানো আছে। এই বিন্দুর খাড়া উপরে স্থাপিত, এই বিন্দুর খাড়া উপরে স্থাপিত মসৃণ কফিকলের উপর, যেটা মসৃণ কফিকল, এটা যদি অবাধে গড়ায় রশিটা চলাচল করতে পারবে। মসৃণ কফিকলের উপর দিয়ে একটি সুতার দুই প্রান্ত সংযুক্ত, একটা সুতার দুই প্রান্ত সংযুক্ত করা আছে, তাই না? দুই প্রান্তের সংযুক্ত, এই যে কফিকলের এই যে রশি আছে না, সেই রশির দুই প্রান্তে ডাব্লিউ ওজন এবং 2W ওজন সংযুক্ত আছে প্রান্তে, রশির প্রান্তে, দুই প্রান্তে ডাব্লিউ এবং 2W ওজনের দুইটি বস্তু যথাক্রমে এবি এবং এসি তলের উপর বসানো আছে, তাই না? এই যে এবি এবং এসি তলের উপর বসানো আছে এই জায়গায়, ডাব্লিউ ওজন আর টু ডাব্লিউ ওজন। সুতার অংশদ্বয় এবি এবং এসি এর সাথে যথাক্রমে সুতার অংশ, এই যে সুতার অংশ এবি এর সাথে বলছে বিটা কোণ করে, আর এটার সাথে করে আলফা কোণ করে, ঠিক আছে? মন করতে বলছে এত যে বলবে এত, যদি আলফা হয় এই কোণটা হবে কত, এই কোণটা হবে 90 ডিগ্রি বিয়োগ অফ আলফা। এই কোণটা কত হবে, তো খারাপ, তাই না? 90 ডিগ্রি বিয়োগ বিটা, 90 ডিগ্রি বিয়োগ বিটা,
এই কোণটা হবে 90 ডিগ্রি বিয়োগ বিটা, এই কোণটা। মনে করি এবি ও এসি তলদ্বয় ভূমি ও সুতার সাথে যথাক্রমে আলফা বিটা এবং বিটা গামা কোণ করে। বলে দিচ্ছি, মনে করি এ বি এবং এসি মসৃণ তলদ্বয়, তাই না? তলদ্বয় ভূমি এবং সুতার সাথে, ভূমির সাথে করছে আলফা বিটা এবং সুতার সাথে করছে কত যে বিটা বিটা আলফা, তাই না? বিটা আলফা কোণ করে, তাই না? ধরি এ বি ও এসি তলের উপর প্রতিক্রিয়া বল R1 ও R2, ঠিক আছে? এখন যেহেতু পুলি ও সুতা মসৃণ, তাই না? মসৃণ মানে মসৃণ মানে কি, যেহেতু পুলি এবং সুতা মসৃণ, প্রথম আটকাবে না, তাই না? সুতরাং সুতা তো না, রশির উভয় প্রান্তে টান সমান হবে, তাই না? ধরি টান টি, এই টানটাও কত, এই টানটাও টি ধরলাম, ধরি উক্ত টান টি, ঠিক আছে? এখন বস্তুর ওজন ডাব্লিউ, সুতার টান, রশির টান টি এবং প্রতিক্রিয়া বল, তাই না? প্রতিক্রিয়া বল R1 এক বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা আছে, তাই না? অতএব লামি সূত্র, বল তিনটা, অতএব লামি থেকে পার হতে না, লামির সূত্র হতে পাই কি, টি বাই এই যে টি, তাই না? এটার বিপরীত কোনটুকু, এই যে এইটুকু প্রতিক্রিয়া 90 ডিগ্রি, এখানে আরো 90 ডিগ্রি আছে, তাহলে কত হবে? টি মানে 90 ডিগ্রি, এই যে এটা হচ্ছে T1, এইটুকু T1, অপর দুই বল হচ্ছে এইটা, তাই না? তাহলে কত হবে? সাইন 90 ডিগ্রি যোগ 180 ডিগ্রি বিয়োগ হবে আলফা, ডাব্লিউ বাই কত, ডাব্লিউ ডিভাইডেড বাই কত, সাইন 90 ডিগ্রি, এই যে অপর এই যে ডাব্লিউ ধরি R1 এবং টি এর অন্তর্গত কোণ 90 ডিগ্রি বিয়োগ বিটা, আর এটা কি আছে? R1 ডিভাইডেড বাই কত, অপর কোণটা হবে কত, এই কোণটা কিন্তু সমান, তাই না? অনুরূপ কোণ, তাহলে এই কোণটা হবে কত? এই কোণটা আলফা বিটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি প্লাস আলফা প্লাস ভিটা, এইটা আছে ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই কত, সাইন আলফা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কত, কস বিটা। ওটা আমার দরকার নেই।
তোমার প্রমাণ করতে বলছো তো। অতএব টি ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ সাইন আলফা বাই কস বিটা। অনুরূপে এই জায়গায় যদি আমরা চলে যেতে না কি হবে, অনুরূপে টি ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউর জায়গায় হবে 2w, তাই না? এই যে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা ভিন্ন, বিটা আলফা, মানে কি বিটা আলফা আর এখানে ছিল আলফা বিটা অ্যান্ড বিটা আলফা, তাহলে অ্যাঙ্গেলটা উল্টে যাবে, কত হবে সাইন বিটা ডিভাইডেড বাই কস আলফা। ঠিক আছে, ওইটা আমাদের লেখা দরকার নাই। অতএব ডাব্লিউ সাইন আলফা বাই কস আলফা ইজ ইকুয়াল টু কত, 2w সাইন বিটা বাই কস আলফা, তাই না? ডাব্লিউ কাটা, তাহলে কি থাকে, সাইন আলফা কস আলফা ইজ ইকুয়াল টু কত, 2 ভুল করলাম, বিটা আছে না, তাই না? সাইন বিটা কস বিটা। ঠিক আছে, প্রমাণ করতে বলছে কি আমাদের, এটা যদি একটা গুণ দেই, 2 সাইন আলফা কস আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 সাইন বিটা কস বিটা ইজ ইকুয়াল টু কত, সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন 2 বিটা, সাইন 2 ইজ ইকুয়াল টু 2 সাইন 2 বিটা। এইটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ।